আচ্ছা, রোনাল্ড কোহেনের আন্ডারে এই নেদারল্যান্ডস টিম যদি এবারের ওয়ার্ল্ড কাপ জিতে যায়, কেমন হবে ব্যাপারটা? এই মুহূর্তে আপনার কাছে এটা ভাবতে অবাক লাগলেও অথবা আপনি বলতে পারেন যে আমি একটা ম্যাচ দেখি সুইডেনের সাথে 5-1 গোলের উইন দেখে এই কথা কেন বলতেছি। বাট ওয়ার্ল্ড কাপ শুরুর পূর্বে জার্মান একজন ম্যাথমেটিশিয়ান অ্যান্ড ইকোনমিস্ট এই প্রেডিকশনটা দিছিল যে এবারের ওয়ার্ল্ড কাপ জিততে পারে নেদারল্যান্ডস। ইয়োয়াকিম ক্লেমেন্ট, তার নাম হচ্ছে ইয়োয়াকিম ক্লেমেন্ট, অ্যান্ড তিনি এর আগে লাস্ট তিনটা ওয়ার্ল্ড কাপে সঠিক প্রেডিকশন দিয়েছিল উইনার সম্পর্কে। 2014 সালে তিনি বলছিলেন জার্মানি জিতবে, 2018 সালে তিনি বলছিলেন ফ্রান্স জিতবে, অ্যান্ড 2022 সালে এসে তিনি বলেন যে আর্জেন্টিনা জিতবে। অ্যান্ড আমরা জানি তার যে প্রেডিকশন গুলো ছিল সবগুলোই সঠিক হয়েছে। বাট এই নেদারল্যান্ডস টিমকে আসলে ওয়ার্ল্ড কাপ শুরুর পূর্বে দেখে মনে হয় নাই যে এই নেদারল্যান্ডস টিম আসলে আহ বিশ্বকাপ জিততে পারে। বাট আমি যদি আসলে স্কোয়াডের দিকেও যাই, আমি বলবো যে তাদের সবচেয়ে দুর্বলতার জায়গা হচ্ছে তাদের ফ্রন্ট লাইন। বাট এই ফ্রন্ট লাইনই গতকালকে সুইডেনের সাথে পাঁচটা গোল স্কোর করছে। বাট ওই দিকে যাওয়ার আগে আমি কয়েকটা রেকর্ড নিয়ে আসলে বলি। নেদারল্যান্ডস 2006 সাল থেকে গতকালকে পর্যন্ত এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে 90 মিনিটসে কোনো ম্যাচ হারেনি। তারা যে ম্যাচগুলোই হারছে সবগুলো হচ্ছে এক্সট্রা টাইমে গিয়ে হারছে। ইভেন আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 2014 সালে পর থেকে, 2014 সাল থেকে এখন পর্যন্ত তারা যতগুলো ম্যাচ হারছে ওয়ার্ল্ড কাপে সবগুলো ছিল পেনাল্টি শুট আউটে। মানে 2014 থেকে এখন পর্যন্ত নেদারল্যান্ডসে কোনো টিম এক্সট্রা টাইম মানে কি ওপেন প্লে থেকে কোনো টিম আসলে তাদেরকে হারাতে পারে নাই। প্লাস নেদারল্যান্ডস জাস্ট কয়েকটা দেশ আছে ওয়ার্ল্ড কাপে যারা 100 গোল স্কোর করছে, অ্যান্ড নেদারল্যান্ডসও এই দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে গতকালকে। এন্ড এই এই যে যেই লিস্টে আছে যে 100 গোল স্কোর করা যেই টিমগুলো আছে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে, এদের মধ্যে নেদারল্যান্ডসই একমাত্র দল যারা এখনো পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হয় না। এন্ড আমি আমার এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে নেদারল্যান্ডস ইজ কাইন্ড অফ এ আনলাকি টিম, যারা একটা ভালো পোটেনশিয়াল নিয়ে সবসময় ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করলেও তারা হচ্ছে ওই আলটিমেট সাকসেসটা পায় না। তো গতকালকের ম্যাচে যেটা হয়েছে, আমরা অলরেডি জানতাম যে নেদারল্যান্ডস এর আপনার মিডফিল্ড ভালো, যেহেতু ফ্রেঙ্কি ডিয়ং আছে, রায়ান গ্রাভেনবার্গ আছে, প্লাস হচ্ছে টিজানি রেইন্ডার্স আছে। এই মিডফিল্ড অবশ্যই ভালো। অ্যান্ড ব্যাকলাইন নিয়ে আলাদা করে কিছু বলার নেই, নেদারল্যান্ডস এর ব্যাকলাইন সবসময় টপ ক্লাস ব্যাকলাইন হয়। বাট তাদের দুর্বলতার যে জায়গা সেটা হচ্ছে আপনার এই ফ্রন্ট লাইন, বিকজ তাদের কাছে ওই ওয়ার্ল্ড ক্লাস ফ্রন্ট লাইন বলতে আমরা যেটা বুঝি ওই রকম আসলে ফ্রন্ট লাইন উইংয়েও নাই, আবার তাদের স্ট্রাইকারও নাই। বাট গতকালকে যেই পারফরমেন্সটা দিছে ভাই, কোডি গ্যাকপো 2টা গোল করছে, একটা অ্যাসিস্ট করছে, ব্রবি 2টা গোল পাইছে। আর প্রথম গোলটাই যদি আপনি দেখেন ব্রবি নিজে নিচে কি বলে ড্রপ ডাউন করছে, ড্রপ ডাউন করে বলটা ক্রিয়েট করে তারপরে বল সার্কুলেট করে কোডি গ্যাকপুর কাছে যায়। তারপরে ওই সময়টাতে ব্রবি হচ্ছে নিজেকে ওই গোল স্কোরিং পজিশনে নিয়ে যায়। তারপরে গ্যাকপোর একটা পাস, আর মানে এই ফিনিশিং তো অবশ্যই কোন স্ট্রাইকারের মিস করার কথা না, এন্ড ব্রবিও সেটা মিস করে না। এন্ড তার আরেকটা গোল আসে ডামফ্রিসের সাইড থেকে। সো দুই সাইড থেকে দুইটা বল আসে তার কাছে, এন্ড তার স্মুথ ফিনিশ ছিল অবশ্যই। এন্ড মজার ব্যাপার হচ্ছে গতকালকের ম্যাচে নেদারল্যান্ডস টোটাল 3টা বিগ চান্স ক্রিয়েট করছে, এন্ড 3টে গোলে পরিণত করছে। দেখেন আপনি আপনার যখন বিগ চান্স গুলোকে কনভার্ট করার অ্যাবিলিটি আপনার ফ্রন্ট লাইনের থাকবে, তখন আপনি আপনার অপোনেন্ট থেকে সবসময় এক ধাপ এগিয়ে থাকবেন। ধরেন আপনি তুর্কির উদাহরণই নেন। তুর্কি এ পর্যন্ত ওয়ার্ল্ড কাপে 2 ম্যাচে 62টা শট নিছে অপোনেন্টের গোল পোস্টে, এন্ড তারা একটা গোল স্কোর করতে পারেনি। 62টা শটের মধ্যে আপনি যদি ধরেন যে 20টা অথবা 10টাও অন টার্গেট শট ছিল, আপনি 10টা অন টার্গেট থেকে একটা গোল স্কোর করতে পারেনি। তো এর থেকে বড় ব্যর্থতা আর কি হতে পারে? এন্ড তুর্কি অলমোস্ট এই ওয়ার্ল্ড কাপ থেকে বাদ যাওয়ার মতো একটা পজিশনে এই মুহূর্তে আছে। মোটামুটি ধরে নেওয়া যায় যে তারা বাদ যাবে, বিকজ লাস্ট ম্যাচ হতে ইউএস এর সাথে তুর্কি জিতবে বলে ইউএসএ যে ফর্মে আছে আমার মনে হয় না জিতবে। যাই হোক, আমরা নেদারল্যান্ডসে চলে যাই। বাট এখানে আপনার যে বিগ চান্স গুলো ক্রিয়েট করছে নেদারল্যান্ডস গতকালকে, 3টা থেকে 3টাতেই গোল স্কোর করছে, প্লাস তারা আরো 2টা এক্সট্রা গোল করছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে সুইডেন কিন্তু কালকে ভালো খেলছে, যারা হয়তো জাস্ট স্কোর লাইন দেখে জাজ করতে পারেন সুইডেন খারাপ খেলছে। বাট আমি বলবো যে যারা খেলা দেখছেন তারা এটা মানতে বাধ্য হবেন যে সুইডেন ভালো করছে। বাট নেদারল্যান্ডস ওই যে আপনার কি বলে গোল স্কোরিং রেশিওর দিক দিয়ে, মানে গোলকে একটা চান্সকে গোলে পরিণত করার দিক দিয়ে, কনভার্ট করার দিক দিয়ে কিন্তু নেদারল্যান্ডস এগিয়ে ছিল। দ্যাটস ওয়াই ওই গোল স্কোরিং এর রেশিওটাই, মানে গোল কনভার্টিং এর রেশিওটাই হচ্ছে এই ম্যাচে ডিফারেন্স মেক করে দিয়েছে। বাট
বলতে হবে নেদারল্যান্ডের মিডফিল্ডও কিন্তু গতকালকে ভালো ছিল। আমার মনে হয় যে ফ্রেঙ্কি ডিয়ং এর ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ছিল তার ন্যাশনাল টিম জার্সিতে। ডিয়ং কিন্তু মোটামুটি একটা ডিপ রোল প্লে করছিল গতকালকের ম্যাচে। প্লাস আমি দেখছি যে তাদের যেই ডিফেন্স লাইন ছিল, আমি এর আগেও বলছিলাম আমার ভিডিওতে যে নেদারল্যান্ডস কিন্তু থ্রি ম্যান ব্যাকলাইন অথবা থ্রি ম্যান ব্যাকলাইনকে পরবর্তীতে সময় সময় অনুযায়ী মানে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী ফাইভ ম্যান ব্যাকলাইনে পরিণত করা একটা মোটামুটি রীতি আছে নেদারল্যান্ডসে। তো গতকালকে এটা দেখা গেছে যখন ডামফ্রিস উপরে চলে যাচ্ছিল ওভারল্যাপ করে একটা রাইট মিড পজিশনে খেলছিল, ঠিক তখন কিন্তু মিকি ভ্যান ডিভেন, তারপর ভ্যান ডাইক আর ভ্যান হেকে তিনজন মিলে কিন্তু থ্রি ম্যান ব্যাকলাইন তৈরি করছিল। আবার ওই সময়ে ডামফ্রিস আর কোডি গ্যাকপো হচ্ছে লেফট মিড রাইট মিড এই দুইটা পজিশনে খেলছিল। আবার কিছু কিছু সময় এমনও আসছে যেখানে কোডি গ্যাকপো হচ্ছে ব্রবিকে সাপোর্ট করতে উপরে উঠে গিয়েছে, তখন হচ্ছে মিকি ভ্যান ডিভেন ওই লেফট মিড পজিশনে মানে উইং ব্যাক হিসেবে খেলছিল, অ্যান্ড ডিয়ং হচ্ছে থার্ড ব্যাক হিসেবে নিচে নেমে আসছিল। ও আর কি বলে ডামফ্রিস তো উপরেই খেলছিল, মোটামুটি রাইট মিড পজিশনটাই ওই উইং ব্যাক পজিশনটাই তার জন্য ফিক্সডই ছিল বলতে গেলে গতকালকের ম্যাচে। তো এইরকম একটা ডিফেন্স লাইন নিয়ে আপনি আসলে ভরসা করতেই পারেন। প্লাস তাদের যেই বল সার্কুলেট করার মানে ব্যাকলাইন থেকে বল সার্কুলেট করা অথবা কি বলে আপনার কিছু লাইন ব্রেকিং পাস দেওয়ার যে অ্যাবিলিটি, এটা আসলে প্রশংসা করতে হবে। কারণ আমি আমার লাস্ট ভিডিওতে বলছিলাম যে মডার্ন ফুটবলে আপনি জাস্ট মিডফিল্ড থেকে ক্রিয়েট করবেন এই চিন্তা থাকলে আপনি আসলে খুব একটা সুবিধা করতে পারবেন না, বিকজ দ্য অ্যাটাকস আর ক্রিয়েটেড ফ্রম দ্য ব্যাকলাইন। সো কালকে এই জিনিসটা অনেক বেশি এভিডেন্ট ছিল নেদারল্যান্ডস এর খেলা। ওভারঅল they have really played well in the match against সুইডেন। আসলে অতটা ভালো খেলবে এটা হয়তোবা কেউ এক্সপেক্ট করে নাই, বাট জাপানের সাথে ম্যাচটা নিয়ে কিছু বলবো না, বিকজ জাপান আমার মনে হয় ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য ডার্ক হর্সেস অ্যান্ড এশিয়ার বেস্ট টিম এই মুহূর্তে জাপানকে বলতেই পারি। যে কোনো অপোনেন্টের কাছে কিন্তু জাপানকে ফেস করা এখন একটা টাফ টাস্ক হয়ে যেতে পারে, বাট স্টিল আমার মনে হয় যে যেরকম ফর্ম নেদারল্যান্ড শো করছে সুইডেনের সাথে, তাদের খেলা যদি সম্ভাবনা আছে ব্রাজিলের সাথে পড়তে পারে নেক্সট রাউন্ডে, তাহলে আমার মনে হয় যে ব্রাজিলের জন্য টাফ হয়ে যাবে ম্যাচ জিতে। ইভেন নেদারল্যান্ডস জিতে গেলেও খুব একটা অবাক আসলে হওয়ার কিছু নাই, বাট দেখা যাক, ওইটা হচ্ছে ভবিষ্যতে টেনে কথা বলবো না, বাট ব্রাজিলের সাথে ম্যাচ পড়ার সম্ভাবনা আছে নেদারল্যান্ডসের। সো এই হচ্ছে মোটামুটি অবস্থা আর কি। আর ওদিকে জার্মানি আইভরি কোস্টের সাথে ভাই অবস্থা খারাপ করে দিছে আইভরি কোস্ট। আমার মনে হয় যে জার্মানির যে সাবস্টিটিউট গুলো ছিল লাস্টের দিকে ম্যাচে, এইটাই জার্মানিকে ফেভার করছে ওই ম্যাচটা জিততে, মানে ম্যাচটা বের করে আনতে। সো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। সো আপনারা আপনাদের মতামত জানিয়ে দেবেন যে ব্রাজিলের সাথে ম্যাচ পড়লে আসলে নেদারল্যান্ডস কি জিততে পারে বলে আপনার মনে হয়, অথবা নেদারল্যান্ডস কত দূর যেতে পারে এবার ওয়ার্ল্ড কাপে। অ্যান্ড ফলো করতে ভুলবেন না রেগুলার কন্টেন্ট পাওয়ার জন্য।